আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল TRM। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে হলে দখলদারিত্ব শেষ করতে হবে ইসরায়েলের, বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব বিস্তারিত। ইসরায়েলকে শিক্ষা দিতে 24 ঘন্টায় প্রস্তুত ইরান। ইসরায়েলের অস্ত্র তাদের বাচ্চার খেলনার মতো, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করা এক শিক্ষার্থীকে বহিষ্কার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেখানে উত্তেজনা তুঙ্গে। এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে এসে হাজির হামাস। এখন চলে যাব বিস্তারিত খবরে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যে যে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে তার অন্যতম প্রধান কারণ ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব। শনিবার অর্থাৎ 20 এপ্রিল ইস্তাম্বুলে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে তুরস্কে সফরে রয়েছেন। শনিবার অর্থাৎ 20 এপ্রিল তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এরপর উভয় এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং অন্যান্য সমস্যা নিয়ে কথা বলেন তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গাজায় মানবিক সহায়তা প্রদানের জন্য আর কি করা যেতে পারে এবং সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদে কি করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছি। এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করে ফিলিস্তিনি রাষ্ট্র ইস্যুকে নিষ্ক্রিয় করা যে কোনো প্রচেষ্টা আমাদের এড়ানো উচিত। মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি অবরুদ্ধ গাজার সীমান্তে ইসরায়েলি ক্রসিংগুলো খোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আমাদের দাবি গাজার সাথে 6টি ইসরায়েলি ক্রসিং রয়েছে, মানবিক ত্রাণ সহায়তার জন্য সেগুলো উন্মুক্ত করা হোক। গাজার সংঘাতের প্রেক্ষিতে ইসরায়েল ও ইরানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা বন্ধে উভয় পক্ষকে সংযম হওয়ার আহ্বানও জানিয়েছে এই দুই পররাষ্ট্রমন্ত্রী। বহু বছরের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে তেহরান ও তেল আবিব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত প্রায় 7 বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। শনিবার অর্থাৎ 20 এপ্রিল এই হত্যাযজ্ঞ 197তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,049 জনে, আহত হয়েছে আরও 76,901 জন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও 7,000। তেহরান ও তেল আবিব চলমান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলকে টিপ্পনী কেটে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুক্রবারের হামলায় ইরানের কাছে কোনো ঘটনাই নয়। ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুর কাছে খেলনার মতো। মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়েই উপহাস করেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে আমির আবদুল্লাহিয়ান এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। শুক্রবার অর্থাৎ 19 এপ্রিল স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার কয়েক ঘন্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা তেহরানের নেই, তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। আবদুল্লাহিয়ান আরও জানান যে গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটা সতর্ক বার্তা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মতন বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত, কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথায় মাথায় রেখেছেন তারা। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের মধ্যে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের 2 শীর্ষ কমান্ডার সহ অন্তত 8 জন নিহত হন। এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান। তেল আবিবকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেন সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেনি নেতা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। 13 এপ্রিল সেই হামলা চালানো হয়। এই হামলায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের মেয়ে ইসরা হিরসিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেওয়ার পদক্ষেপে সাফাই গিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে একাধিকবার সতর্ক করার পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এটা প্রয়োজন ছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত প্রায় 7 মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজার এই গণহত্যার শুরু থেকেই ইসরায়েলকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো। গণহত্যা বন্ধের দাবিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ চলছে। এসব বিক্ষোভে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিক্ষোভের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে অর্থাৎ 17 এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 50টি তাঁবু গেড়ে সেখানে অবস্থান নেন শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কর্নেল ওয়েস্ট। শিক্ষার্থীদের এই অবস্থান শান্তিপূর্ণ হলেও পরের দিন অর্থাৎ 18 এপ্রিল পুলিশ ডেকে তাদের কঠোর অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর নেইমাত শফিক। ওই দিন তার মার্কিন কংগ্রেসে বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিসেমিটিজম বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তার আগেই তাঁবু ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশ এসে তাঁবুগুলো জোরপূর্বক ভেঙে দেয়। এই সময় অন্তত 108 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তবে তাঁবু ভেঙে দেওয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া গতকাল শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য দেশটিতে গেছেন হানিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেলেন। গতকাল হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হানিয়া চলমান গাজার সংঘাত নিয়ে আলোচনা করবেন। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছেন। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে। এরদোয়ান গত বুধবার জোর দিয়ে বলেছিলেন তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন। তবে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান হামাস নেতা হানিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। দর্শক, এরকম বৈশ্বিক খবরাখবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।